প্রথমে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা পড়ব। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলেন সালোক সংশ্লেষ দুটো দশায় সম্পন্ন হয়, আলোক দশা, আলোক নির্ভর দশা এবং আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। তো প্রথমে আমরা আলোক নির্ভর দশাটা পড়ব। আলোক দশা এর উপাদানগুলো হলো, অর্থাৎ আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে সূর্যালোক, সূর্য থেকে পাবো। পাতায় থাকবে জল, জল কোত্থেকে এসছে? কৈশিক জল মাটি থেকে শোষণ করা। পাতায় ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে এবং সেই পাতার মধ্যেই আরও দুটো যৌগ অবশ্যই থাকতে হবে, যেগুলো হচ্ছে NADP+, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং ADP বা অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে উপাদানগুলো আমরা জানতে পারলাম। এরপর আমাদেরকে আর একটা তথ্য জানতে হবে যে একটা পরমাণু, দেখো পরমাণুর গঠন, পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন এবং তার চারপাশে বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো ঘোরে। এখন কোনো কারণে ঠিক ক্যারাম খেলার মতন যদি আমরা একটা ঘুঁটিকে স্ট্রাইকার দিয়ে ধাক্কা দিই, তাহলে সেই ঘুঁটিটা সজোরে ছিটকে বেরিয়ে যায়। ঠিক সিমিলারলি ফোটন কণাগুলো, যদি সূর্যালোকের ফোটন কণাগুলো যখন একটা ক্লোরোফিলের পরমাণু তাকে শোষণ করে, তাহলে ফোটন কণাগুলো সজোরে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা মারে, অর্থাৎ এই পরমাণুটা তখন উত্তেজিত হয়ে যায়। উত্তেজিতটা আমরা ছবিটা এরকমভাবে দিই। উত্তেজিত হয়ে গেলেই বাইরের কক্ষ থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে যায়। তাহলে যখন সূর্যের ফোটন কণাকে শোষণ করে, কে শোষণ করে? ক্লোরোফিল অণুগুলো যখন শোষণ করে, ক্লোরোফিল অণুর মধ্যে অসংখ্য পরমাণু আছে, তখন তার যে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কিন্তু ছিটকে বেরিয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলো তখন উচ্চ স্টেটে চলে যায়, শক্তির উচ্চ স্টেটে। এদের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি নিহিত হয়ে যায়, এদের মধ্যে পাওয়ার বেড়ে যায়, গতিবেগটাও বেড়ে যায়, সেটাই শক্তি। ফলে এরা শক্তির উচ্চ স্টেটে চলে যায় কক্ষপথ থেকে বেরিয়ে। এবার কি হয় দেখা যাক। সালোক সংশ্লেষের সময় পাতার যেখানে ক্লোরোফিল রয়েছে সেখানে দু ধরনের ফোটো সিস্টেম থাকে। একটাকে বলা হয় ফোটো সিস্টেম 1 আর একটা ফোটো সিস্টেম 2। এই ফোটো সিস্টেম অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল A, B ও ক্যারোটিনয়েড সঞ্চিত থাকে। অর্থাৎ ক্লোরোফিল A আর B এখানে যখন অনেকগুলো করে সঞ্চিত থাকছে, তাহলে সে প্রচুর পরিমাণ সূর্য আলোকের ফোটন কণা বা কোয়ান্টামকে শোষণ করবে। অর্থাৎ A আর B আছে মানে নির্দিষ্ট কোনো বর্ণের আলোকরশ্মিকে শোষণ করবে। সেইটা হলো PS1 সবসময় সূর্যালোকের থেকে আগত 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকেই শোষণ করতে পারে। আর ফটোসিস্টেম 2-এতে যে ক্লোরোফিলগুলো আছে তারা সূর্যালোক থেকে আগত আলোকরশ্মির 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকেই শোষণ করতে সক্ষম। কার্যবর্ণালী এবং শোষণ বর্ণালী, এক্ষেত্রে এখানে যে ক্লোরোফিলগুলো আছে তাদের শোষণ বর্ণালী এবং এই বর্ণালী দুটোতেই সূর্যালোকের উপস্থিতিতে ওই সালোক সংশ্লেষের হারটা সর্বাধিক হবে। তাহলে ফটোসিস্টেম 1 কাকে বলে, 2 কাকে বলে পড়লাম। সেখানে কোন কোন ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্য শোষিত হয় সেটা কিন্তু আমরা জানলাম। এবং আলোকরশ্মি শোষিত হচ্ছে মানে কোয়ান্টাম বা ফোটন আসছে, সজোরে ধাক্কা মারছে পরমাণুগুলোকে, অর্থাৎ পরমাণুগুলোকে উত্তেজিত করছে। উত্তেজিত করলে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। প্রথমেই দেখো এই ফটো সিস্টেম দুটো, যে PS2 আর PS1
দুটোর উপরেই সূর্যালোক প্রথম এসে পড়ল। সূর্যালোকের 680 ন্যানোমিটার আর এর ক্ষেত্রে সূর্যালোকের 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করলো এখানে থাকা ক্লোরোফিল অণুগুলো। ক্লোরোফিল অণুর মধ্যে থাকা পরমাণুগুলো উত্তেজিত হলো এবং এর ভেতরের যে ইলেকট্রন, সে দুটো করে ইলেকট্রন কক্ষচ্যুত হয়ে উচ্চতর স্টেটে পৌঁছে গেল। দেখো দুটো করে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল। PS2 থেকেও দুটো বেরোলো, PS1 থেকেও দুটো ইলেকট্রন নির্গত হয়ে বেরিয়ে গেল। এখন তাহলে ভালো করে দেখো, যদি PS1 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে PS1-এ তো ইলেকট্রনের চাহিদা রয়ে গেল। তাহলে এই ইলেকট্রনের চাহিদাটা কে মেটাবে? দেখা যাচ্ছে PS2 থেকে যে দুটো ইলেকট্রন বেরিয়েছিল সেই দুটো ইলেকট্রনই একটা রাস্তা ধরে PS1-এ চলে এলো এবং PS1-এর ইলেকট্রন চাহিদাকে মেটালো। এখন এই ইলেকট্রন দুটো নিজে নিজে হেঁটে যেতে পারে না PS2 থেকে PS1-এ। সেগুলো উচ্চতর স্টেট থেকে, উত্তেজিত স্টেট থেকে আস্তে আস্তে শান্ত হয়ে নিচে নামছে এবং বিভিন্ন বাহকের মাধ্যমে নামছে। এই বাহকগুলোকে বলা হয় কেরিয়ার। কী কেরিয়ার? ইলেকট্রন কেরিয়ার। এই ইলেকট্রন কেরিয়ারগুলো, প্রথম ইলেকট্রন কেরিয়ার হচ্ছে প্লাস্টোকুইনোন PQ, তারপরে ইলেকট্রন কেরিয়ার হচ্ছে সাইটোক্রোম যৌগ CYT, অর্থাৎ PQ ওই ইলেকট্রনটাকে কিছুক্ষণ ঘাড়ে করে নিয়ে যাবে, তারপর একে দিয়ে দিল এর ঘাড়ে। তারপরে সাইটোক্রোম দুটো ইলেকট্রনকে ঘাড়ে করে নিয়ে গিয়ে আরেকজন বাহক প্লাস্টোসায়ানিন PC-কে দিয়ে দিল এবং এই প্লাস্টোসায়ানিন এই দুটো ইলেকট্রনকে পৌঁছে দিল PS1-এ, যেখানে ইলেকট্রন দুটো, ওর নিজস্ব ইলেকট্রন দুটো বেরিয়ে গেছে। তাহলে এইভাবে PS2-এর ইলেকট্রন PS1-এর ইলেকট্রন চাহিদাকে পূর্ণ করলো। এক্ষেত্রে 3টে বাহকের প্রয়োজন ঘটল। এই পথেই এই সাইটোক্রোম যৌগে যখন ইলেকট্রন আসে, প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোমে যখন ইলেকট্রন যায় এর ঘাট থেকে ওর ঘাড়ে, তখন পাতার মধ্যে থাকা অ্যাডিনোসিন ডাইফসফেট আর ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। এক অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, ATP। তোমরা জানো যে ATP হচ্ছে শক্তির উৎস, তার মানে সালোক সংশ্লেষ পদ্ধতিতে এক অণু কিন্তু ATP এখানে তৈরি হয়ে গেল। দু নম্বর ভিডিওতে দেখো, 2 নম্বর ভিডিওতে তাহলে PS1-এর ইলেকট্রনটা PS2-এর ইলেকট্রনটা বাহকের মাধ্যমে PS1-এর ইলেকট্রন চাহিদাকে পূরণ করেছে, কিন্তু PS2 থেকে তো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এর ইলেকট্রন চাহিদাকে কে পূরণ করবে? এখন এর ইলেকট্রন চাহিদাকে পূরণ করার জন্য বসে আছে জল। জলের সংকেত H2O, এক অণু জল। এই জলটাকে আমি ভেঙে ভেঙে লিখছি। দেখো ভেঙে লিখেছি, দুটো হাইড্রোজেন আয়ন 2H+। এই 2H+ লেখার সঙ্গে 2 ইলেকট্রন যদি আমরা লিখে দিই তাহলে ইলেকট্রন আর প্রোটনে এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, তার মানে H2 হয়ে যাচ্ছে। আর অক্সিজেনের একটা পরমাণু মানে হাফ অণু, তাহলে হাফ O2। তাহলে দেখো H2O, এটাকে ঘুরিয়ে কায়দা করে লিখেছি। তাহলে জলটা ভাঙছে দুটো হাইড্রোজেন প্লাস আয়ন, দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন প্রোটন মিলে কিন্তু নিউট্রাল, H2 হয়ে গেল। আর O পরমাণু মানে হচ্ছে হাফ O2, অর্থাৎ জলের সূর্যালোকের উপস্থিতিতে জলের ভাঙন ঘটে। জল ভেঙে 2 অণু হাইড্রোজেন আয়ন, দুটো ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন গ্যাস উড়ে চলে গেল বাতাসে, অক্সিজেন গ্যাস নির্গত করে। এইভাবে আমরা বাতাসে সালোক সংশ্লেষের সময় অক্সিজেন পাই। এই জলের ইলেকট্রন দুটো PS2-এর ইলেকট্রন চাহিদাকে পূরণ করে।
আর অক্সিজেনটা বাতাসে বেরিয়ে যায়। এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিল প্রথম লক্ষ্য করেন সূর্যালোকের উপস্থিতিতে জল ভেঙে 2 অণু হাইড্রোজেন আয়ন, 2 অণু ইলেকট্রন এবং হাফ অক্সিজেন অণু তৈরি করে। তার মানে একটা পরমাণু হাফ অক্সিজেন অণু তৈরি করে। এই ইলেকট্রন দুটো PS2 এর ইলেকট্রন চাহিদাকে মেটায়, অক্সিজেন বাতাসে বেরিয়ে যায়, পড়ে থাকে 2 হাইড্রোজেন প্লাস। এটা পরে আসবো, পড়ে রইল। 3 নম্বর ভিডিও দেখো, আমরা অলমোস্ট পড়ে নিয়েছি। PS1 থেকে 2 ইলেকট্রন বেরিয়ে গেছে, তার ইলেকট্রন চাহিদাকে পূরণ করেছে PS2 থেকে নির্গত ইলেকট্রন বাহকের মাধ্যমে। পথে যাওয়ার সময় এখনও ATP তৈরি হয়েছে, এর ইলেকট্রন চাহিদাকে পূরণ করেছে জল ভেঙে যে ইলেকট্রন, সেই ইলেকট্রন। এখন প্রশ্ন হচ্ছে PS1 থেকে যে ইলেকট্রনটা বেরোলো সে কোথায় গেল? সেই ইলেকট্রন একটা বাহকের ঘাড়ে চেপে পড়ল। এই বাহকটার নাম FD, ক্যাপিটাল F স্মল d বা ফেরেডক্সিন বাহক। বাহকের ঘাড়ে চেপে ও গেল পাতার একটা জায়গায়, যেখানে আগের থেকে প্রচুর পরিমাণে NADP প্লাস আয়ন, নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট প্লাস ছিল। প্লাস মানে একটা ধনাত্মক আয়ন আছে। তাহলে এই ধনাত্মক আয়ন পাতায় অলরেডি একটা রয়েছে, তাহলে তাকে নিউট্রালাইজ করার জন্যে একটাই ইলেকট্রন লাগে। কিন্তু এখানে কটা ইলেকট্রন? 2 ইলেকট্রন রয়েছে। দেখা যাক কি ঘটনাটা ঘটে। এখানে একটা NADP প্লাসের সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হয়ে গেল, দিয়ে NADP তৈরি করলো, নিউট্রাল করে দিল। বোঝা গেছে? পড়ে রইল কে? আর একটা ইলেকট্রন পড়ে রইল। আমাদের হাতে কি ছিল? 2 হাইড্রোজেন প্লাস আয়ন ছিল। সেই হাইড্রোজেন প্লাস আয়নের একটা হাইড্রোজেন প্লাস ওই পড়ে থাকা একটা ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে গেল, যে শুধু হাইড্রোজেন গঠন করলো। যেটা NADPর সঙ্গে যুক্ত হয়, হাইড্রোজেনটা NADPH গঠন করে। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হলো বিজারণ। তাহলে NADPর বিজারণ ঘটলো, NADPর বিজারণ ঘটলো। পড়ে আছে আর একটা হাইড্রোজেন প্লাস, যে হাইড্রোজেন প্লাসটাকে প্রশমিত করার জন্য আর কোনো ইলেকট্রন নেই, তাহলে সেটা প্লাস হাইড্রোজেন প্লাস হিসেবে থেকে গেল। পুরো সিস্টেমটাকে আমরা এই রকমভাবে লিখি। কি লিখি? NADPH প্লাস H প্লাস। কীভাবে এলো? না, NADP প্লাস পাতায় ছিল 2 ইলেকট্রনের, একটা ইলেকট্রন এই প্লাসকে প্রশমিত করে দিয়ে NADP তৈরি করেছিল, আর একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনকে প্রশমিত করে হাইড্রোজেন তৈরি করেছিল। সেই হাইড্রোজেন আর NADP মিলে NADPH তৈরি করলো। পড়ে রইল একটা হাইড্রোজেন প্লাস। কিন্তু একে প্রশমিত করার জন্যে আর কোনো ইলেকট্রন নেই, কারণ একজন NADPকে করে দিয়েছে আর একজন এই হাইড্রোজেনটাকে করে দিয়েছে। তাহলে এই হাইড্রোজেন প্লাসটাকে প্লাস দিয়ে পাশে লিখে দেব। তাহলে এই অংশটাতে যখন যাচ্ছে তখন কিন্তু NADPH প্লাস H প্লাস তৈরি হচ্ছে। পুরো পদ্ধতিটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব PS1 উত্তেজিত হচ্ছে 700 ন্যানোমিটার আলোক, PS2 উত্তেজিত হয় 680 ন্যানোমিটার সূর্যালোকে। এখান থেকে 2 ইলেকট্রন বেরোয়, এখান থেকে 2 ইলেকট্রন বেরোয়। এই ইলেকট্রনের চাহিদা পূরণ করে PS2 এর ইলেকট্রন। প্রথমে প্লাস্টোকুইনোম, তারপর সাইটোক্রোম, তারপর প্লাস্টোসায়ানিন বাহকের মাধ্যমে PS1-এ আসে। আসার সময় পথে এক অণু ATP তৈরি করে, ADP প্লাস ফসফেট ATP তৈরি করে। এই PS2 এর ইলেকট্রন চাহিদা পূরণ করার জন্য সূর্যালোকের উপস্থিতিতে জলের ভাঙন ঘটে। 2 অণু হাইড্রোজেন প্লাস 2 অণু ইলেকট্রন আর হাফ অক্সিজেন তৈরি করে। এই 2 অণু ইলেকট্রন PS2 এর ইলেকট্রন চাহিদাকে পূরণ করে।
PS1-এর যে উত্তেজিত ইলেকট্রন সে ফেরেডক্সিন দ্বারা বাহিত হয়, ফেরেডক্সিন দ্বারা বাহিত হয়ে পাতার আগের থেকে থাকা NADP প্লাসের সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হয়, NADP তৈরি করে এবং যে হাইড্রোজেন প্লাস পড়েছিল জল ভেঙে গিয়ে তার একটাকে আরেকটা ইলেকট্রন প্রশমিত করে দিয়ে NADPH গঠন করে। কিন্তু আরেকটা হাইড্রোজেন যেটা পড়েছিল তাকে প্রশমিত করার কোনো ইলেকট্রন না থাকায় NADPH প্লাস H প্লাস তৈরি হয়। এই পুরো পদ্ধতিটাকে অচক্রাকার ফটোফসফোরাইলেশন বলে। অচক্রাকার ফটোফসফোরাইলেশন বলে। অচক্রাকার কেন না, দেখো কোনো ইলেকট্রন বেরোচ্ছে যেখান থেকে কিন্তু সেখানে ফিরে আসছে না, এও বেরোচ্ছে এখানে থেকে কিন্তু এখানে আর ফিরে আসছে না, এখান থেকে বেরিয়ে এখানে চলে যাচ্ছে আর এর ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এইখানে কাজে লেগে যাচ্ছে, অর্থাৎ অচক্রাকার ফটোফসফোরাইলেশন বলা হচ্ছে। অচক্রাকার ফটোফসফোরাইলেশনে এক অণু ATP তৈরি হয়, NADPH প্লাস H প্লাস তৈরি হয়, হাফ অণু অক্সিজেন তৈরি হয়। এই পুরো ছবিটাকে দেখো, দেখতে একটা জেডের মতন, এদিক থেকে গেল এদিকে নামলো দিয়ে আবার এদিকে উঠলো, সেই জন্যে অচক্রাকার ফটোফসফোরাইলেশনের অপর নাম হলো জেড স্কিম। এইবার পড়ব চক্রাকার ফটোফসফোরাইলেশন। এটাও কিন্তু ওই আলোক দশার যে আগের যে পুরো জেড স্কিম বলেছিলাম ওইটারই একটা পার্ট। কীরকম তোমরা জানো, এক্ষেত্রে কিন্তু চক্রাকার ফটোফসফোরাইলেশনে শুধু PS1 কাজ করে। এই যে ছবিটা আমরা করেছি সেই PS1টাকে শুধু যদি আমরা তুলে নিই এখানে, তাহলে দেখব PS2 লাগে না। PS1-এ থাকে 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ দৈর্ঘ্য শোষণ ক্ষমতা, সেটাকে শোষণ করলে দুটো ইলেকট্রন বেরিয়ে যায় আগের মতনই, ইলেকট্রন দুটো ফেরেডক্সিন দ্বারা বাহিত হয়। এইখানেই ঘটে আসল ঘটনা। তোমরা একটু আগেই দেখেছো যে ফেরেডক্সিন বাহিত হয়ে ও NADPর সঙ্গে যুক্ত হতো, কিন্তু এক্ষেত্রে NADP লাগবে না। কি করবে না, ফেরেডক্সিন কাঁধে করে ওই ইলেকট্রনটাকে নিয়ে ডাইরেক্ট প্লাস্টোকুইনিনকে দিয়ে দেবে। এখানে NADPHটা লাগবে না, তাহলে NADPH নাই চক্রাকারের ক্ষেত্রে। সেক্ষেত্রে ফেরেডক্সিন ওকে বাহিত করবে, করে ডাইরেক্ট কাকে দিয়ে দিল, প্লাস্টোকুইনিনকে দিয়ে দিল। প্লাস্টোকুইনিন দিল সাইটোক্রোমকে, সাইটোক্রোম দিল প্লাস্টোসায়ানিনকে এবং প্লাস্টোসায়ানিন দিল PS1কে। তার মানে দেখো PS1 থেকে ইলেকট্রন বেরিয়েছিল, সেই ইলেকট্রন ফেরেডক্সিন হয়ে চলে গেল প্লাস্টোকুইনন সাইটোক্রোম প্লাস্টোসায়ানিন হয়ে আবার PS1, অর্থাৎ চক্রাকার ফটোফসফোরাইলেশন ঘটলো। ছবিটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব এইভাবে লিখেছি কায়দা করে যে PS1 উত্তেজিত হলো, দুটো ইলেকট্রন প্রথমে ফেরেডক্সিন, তারপর প্লাস্টোকুইনন, তারপর সাইটোক্রোম যৌগ, তারপর প্লাস্টোসায়ানিন দিয়ে PS1-এই ফিরে এলো। একে চক্রাকার ফটোফসফোরাইলেশন বলে। যে অচক্রাকারটা বুঝতে পারবে তার কাছে চক্রাকার বোঝাটা খুবই সহজ। এক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটে, সেটা হচ্ছে যখন ফেরেডক্সিন প্লাস্টোকুইননকে দেয় তখন একটা ADP ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ATP তৈরি করে। আর তোমরা অলমোস্ট আগের থেকেই জানো যে যখন সাইটোক্রোমের কাছে যায় তখন একটা ADP ফসফেটের সাথে যুক্ত হয়ে ATP তৈরি করেছিল। ঠিক যেমন এইখানটায় সাইটোক্রোমের কাছে যখন গেছিল তখন ATP তৈরি হয়েছিল। অর্থাৎ চক্রাকার ফটোফসফোরাইলেশনে কিন্তু দুটো ATP তৈরি হয়, কিন্তু কোনো NADPH প্লাস H প্লাস তৈরি হয় না। কোনো জলের ভাঙন ঘটে না, ফলে কোনো অক্সিজেন তৈরিও হয় না।